কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যেতামি, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসছে, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। প্রথমত যুবভারতীর যে ঘটনাটা দুদিন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি, এটা আমরা কেউ এক্সপেক্ট করি। প্রথমত এটা যে কারণেই হতে থাকে, উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছে তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ যুবভারতীর সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছেন। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতাটা পর্যন্ত দেখায়নি। আমি এটা বলেছি, এই ঘটনা কেউ আমরা চাই না, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে, বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কী করছে বা প্রশাসন কী করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিডের ঘটনা ঘটে যাওয়ার পর কোনোরকম ধরপাকড় তো দূরের কথা, একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোনো দেখতে পাইনি। রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি, তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো, তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোট করছে। আমাদের সকলের উচিত যে বাংলার যে ফুটবলের মেক্কা মদিনা বলতে আমরা বাংলাকে বলি এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যেতামি, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসছে, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে তাই, তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামাকাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ। কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়, যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে, সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুবভারতীর সিইও হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক, এবং এই নিয়ে তদন্ত চলছে। আগামী দিনে যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের
শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে তারা সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা করবে। এসআইআরের খসড়া যে বেরিয়েছে তাতে এবার দেখা যাচ্ছে কলকাতার 2021-এ তৃণমূল কংগ্রেসের অনেক আসনে, অনেক বিধানসভায় জয়ের যে মার্জিন তার প্রায় তিনগুণ লোকের নাম বাদ গেছে। এটা কি কোনো বাড়তি চাপ হতে পারে শাসক দলের জন্য? না, প্রথমত যে তালিকাটা বেরিয়েছে এটা খসড়া তালিকা, এটা ড্রাফট। এখনো প্রায় ক্লেম অবজেকশন পিরিয়ড চলবে 31শে জানুয়ারি, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। এখনো প্রায় 45-50 দিন ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ চলবে। ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারি। এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয় 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেলে 2%, সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং যে কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না, তো এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সেই হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে। এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ টুকরে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বতভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আঁতুড়ঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উদ্বোস করে ক্ষমা চায়। একের পর এক ঘটনা, মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ, সন্দেশখালি দিয়ে বাংলাকে কলুষিত করা, এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া, বাংলার অস্তিত্বকে অস্বীকার করা। যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, জেলে ঢুকিয়ে দেবো, তাদেরকে পুরস্কৃত করা, বাংলা বলে কোনো ভাষা নেই, আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা। এমনকি আপনারা জানেন যে মানরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে, মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি, মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই মহাত্মা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই 100 দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে 60% টাকা নিজেরা দেবে, 40% টাকা রাজ্য দেবে, নতুন বিল এনেছে লোকসভা। আজকে সে নিয়ে আলোচনাও হবে। আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি। কোনো রাম শ্যাম যদু মধু নয়, যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামতো নাম বদল করে রাজ্যের টাকা আটকে রেখে জোর জবরদস্তি করে 2,64,65,00,000 জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে। যারা কাজ করেছিল এমন প্রায় 70,00,000-69,00,000 জব কার্ড হোল্ডারের যোগ্য প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।